একজন কোটিপতি চুপচাপ একটি বিলাসবহুল সোফায় শুয়েছিলেন। তিনি গভীর ঘুমে থাকার ভান করছিলেন। নিঃশব্দে একজন গরিব পরিচারিকা ঘরে প্রবেশ করল। তিনি ভেবেছিলেন মেয়েটি টাকা চুরি করবে বা খারাপ কিছু করবে, কিন্তু না, সে যা করল তাতে তিনি অবাক ও স্তব্ধ হয়ে গেলেন। এমন একটি কাজ যা কেউ কল্পনাও করতে পারে না, বিশেষ করে সমাজের সবচেয়ে নিচু তলার একটি মেয়ের কাছ থেকে। এই সাধারণ মনে হওয়া গল্পটি আপনাকে জীবনকে একদম অন্য নজরে দেখতে বাধ্য করবে। এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং আপনি বুঝতে পারবেন কেন লক্ষ লক্ষ মানুষের চোখে জল এসে গেল। সিমলার পাহাড়ে ঘেরা একটি শান্ত বিলায় দুপুরবেলা ধীরে ধীরে কাটছিল। বাইরে পাইন গাছের পাতার শব্দ এমন মনে হচ্ছিল যেন জঙ্গল ফিসফিস করছে, যা কাঠের আধা খোলা জানলা দিয়ে আসা বাতাসের শব্দের সাথে মিশে যাচ্ছিল। 40 বছরের অর্জুন খান্না সোফায় চুপচাপ শুয়েছিলেন। তার চোখ আধা বন্ধ ছিল এবং শ্বাসপ্রশ্বাস নিয়মিত ছিল, যেন তিনি ঘুমাচ্ছেন। কিন্তু তিনি ঘুমাচ্ছিলেন না, তিনি পরীক্ষা নিচ্ছিলেন। ঘরের অন্য কোণে দুটি বইয়ের আলমারির মাঝে একটি কালো সিন্দুক রাখা ছিল, যার দরজা আধা খোলা ছিল এবং ভেতরে বড় নোটের বান্ডিলগুলো গুছিয়ে রাখা ছিল কোনো তালা ছাড়াই। এটি একটি ফাঁদ ছিল এবং লক্ষ্য ছিল পূজা, সেই পরিচারিকা যাকে কাজে রাখা হয়েছে 1 মাসেরও কম সময় হয়েছে। অন্যদের ওপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল, বিশেষ করে 3 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যুর পর। তারপর থেকে তিনি নিজের মধ্যে গুটিয়ে গিয়েছিলেন, কঠোর ও উদাসীন জীবন কাটাচ্ছিলেন। তার মনে হতো এই বাড়িতে কেউ কোনো স্বার্থ ছাড়া আসে না। পূজাও তেমন হবে বলে তিনি ধরে নিয়েছিলেন, যদিও সে সবসময় বিনয়ী ও নিবেদিত থাকত। অর্জুনের কাছে এটি ছিল কেবল একটি অভিনয়, তাকে তা বিশ্বাস করতে হতো। করিডোর থেকে হালকা পায়ের শব্দ এলো। পূজা ভেতরে এলো। তার হাতে ছিল সদ্য শুকানো কাপড়ের ঝুড়ি। সে সরাসরি লন্ড্রি রুমের দিকে যেতে যাচ্ছিল, কিন্তু যখন তার নজর সিন্দুকের খোলা দরজার উপর পড়ল, সে থমকে দাঁড়াল। সে ইতস্তত করে সোফায় ঘুমানো অর্জুনের দিকে তাকাল। তার মুখ শান্ত ছিল, কোনো নড়াচড়া নেই। সে ঝুড়ি নিচে রাখল এবং কাছে এলো। অর্জুনের হৃৎপিণ্ড ধীরে ধীরে ধরফর করতে লাগল। তিনি নিজের মুখ শান্ত এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলেন, অথচ তার ভেতরে একটি নিস্তব্ধ ঝড় চলছিল। সমস্ত আবেগ এই মুহূর্তে আটকে গিয়েছিল। সে কি করবে? পূজা সিন্দুকের সামনে থামল, কিছুটা ঝুঁকল। তার হাত লোহার দরজা স্পর্শ করল। একটি রুদ্ধশ্বাস মুহূর্ত, কিন্তু সে কিছুই নিল না। সে শুধু ছড়িয়ে থাকা নোটের বান্ডিলগুলোকে গুছিয়ে রাখল, সিন্দুকের দরজা বন্ধ করল এবং ফিরে গেল। ঘর থেকে বেরোনোর আগে সে তার পকেট থেকে একটি ছোট কাগজ বের করল। দ্রুত কয়েক লাইন লিখল। অর্জুন সাহেব, সিন্দুকটি খোলা ছিল, আমি সেটি বন্ধ করে দিয়েছি। সাবধান থাকবেন, পাছে দিয়ানা দেখে ফেলে। পূজা কাগজটি কফি টেবিলের ওপর রাখল এবং ঠিক ততটাই নিঃশব্দে চলে গেল যেমন সে এসেছিল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অর্জুন তার চোখ খুললেন। তিনি সঙ্গে সঙ্গে উঠলেন না। তার চোখ তখনও ছাদের দিকে স্থির ছিল। তার হৃদয় এমন একটি অনুভূতি হচ্ছিল যার কোনো নাম তিনি দিতে পারছিলেন না। এমন কিছু ঘটেছিল যা তার প্রস্তুতির বিপরীত ছিল। তিনি ভেবেছিলেন তিনি একজন চোরকে হাতে নাতে ধরবেন, সঙ্গে সঙ্গে গার্ড ডাকবেন এবং তাকে কোনো দ্বিধা ছাড়াই বের করে দেওয়ার একটি সঙ্গত কারণ পাবেন। কিন্তু না, সে তো তাকে সাহায্য করল এবং সিন্দুক বন্ধ করে দিল। সেই চিরকুটটি তার হৃদয়ে জমে থাকা বরফের মোটা স্তরকে চিরে দিল। অনেক দিন হয়ে গিয়েছিল কেউ এমন ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করেনি, এমনকি তার আত্মীয়রাও নয়। কেউ কি তাকে কখনো সিন্দুক বন্ধ করার কথা মনে করিয়ে দিয়েছিল? কেউ কি কখনো এই বিষয়ে খেয়াল করেছিল যে দিয়া নগদ টাকা দেখে তা নিয়ে খেলতে পারে? সে ছাড়া আর কেউ নয়। তিনি উঠলেন, কাগজটি তুললেন, হাতের লেখাটি মনোযোগ দিয়ে দেখলেন। লেখাগুলো একটু বাঁকানো, কিছুটা তাড়াহুড়োর, কিন্তু পরিষ্কার ছিল। এমন একজন মানুষের হাতের লেখা যে লোক দেখানো কিছু করে না, যার মধ্যে কোনো চক্রান্ত ছিল না। এই মানুষটি তেমন ছিল না যেমনটি তিনি ভেবেছিলেন। রান্নাঘরে পূজা সবজি কাটছিল। দিয়া মেঝেতে বসে রঙিন ক্রেয়ন দিয়ে অস্পষ্ট ছবি আঁকছিল। তার প্রতিটি রেখা মায়ের ঝাপসা স্মৃতির এক একটি টুকরো ছিল। সেই একমাত্র মহিলা যিনি একসময় এ বাড়িটিকে হাসিতে ভরিয়ে রাখতেন। পূজা খেয়াল করেনি যে কেউ তাকে দরজার আড়াল থেকে দেখছে। বিকেলের আলো জানলা দিয়ে আসছিল এবং মেঝেতে তার ছায়া পড়ছিল, ঠিক ততটাই শান্ত ও নিস্তব্ধ যতটা সে নিজে। তোমার পুরো নাম কি? অর্জুনের কণ্ঠস্বর হঠাৎ প্রতিধ্বনিত হল, ধীর কিন্তু এতটাই স্পষ্ট যে পূজা চমকে ফিরে তাকাল। জি? পূজা ঘাবড়ে গিয়ে ছুরি নিচে রেখে দিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার পুরো নাম কি? জি, আমার নাম পূজা শর্মা, সে উত্তর দিল, হঠাৎ জিজ্ঞাসায় কিছুটা অবাক হয়ে। আগে কোথায় কাজ করতে?
আমি দিল্লির করলবাগে একটি পরিবারের জন্য 10 বছর কাজ করতাম। যখন বুড়ি আম্মা মারা গেলেন তখন আমার পুরনো মালিক একটি সুপারিশপত্রও লিখেছিলেন, আপনার যদি প্রয়োজন হয় তবে। প্রয়োজন নেই, অর্জুন মাঝপথেই থামিয়ে দিলেন। কিন্তু তার চোখে কোমলতা এসেছিল। তিনি কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ফিরে চলে গেলেন। পূজা চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই অদ্ভুত কথোপকথনের কারণ বুঝতে পারল না। নিজের অফিসে অর্জুন আবার সেই কাগজটি তুললেন। আরও একবার তিনি সেটি মনোযোগ দিয়ে পড়লেন। এটি শুধু সিন্দুকের কথা ছিল না, এটি ছিল সত্যিকারের দয়া থেকে জন্মানো যত্নের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। নজরদারিতে থাকার কারণে নয়, কোনো লাভের জন্যও নয়, সেটি তিনি স্পষ্ট অনুভব করলেন। অফিসের টেবিলের কোণে আবেদনের একটি ফোল্ডার পড়েছিল। তিনি পূজার ফোল্ডারটি বের করলেন এবং আবার দেখলেন। বিশেষ কিছুই ছিল না, উচ্চশিক্ষা নেই, পেশাদার অভিজ্ঞতাও নেই, শুধু বুড়ি মালকিনের ছেলের লেখা একটি হাতে লেখা চিঠি ছিল। আমি পূজাজির মূল্যায়ন প্রশংসার শব্দ দিয়ে করার অধিকার রাখি না, কিন্তু একটি কথা আমি জোর দিয়ে বলতে পারি, পুরো 10 বছর ধরে আমার মায়ের যত্ন একটি পরিবারের সদস্যের মতো করা হয়েছে, একজন পরিচারিকার মতো নয়। আমাদের জন্য পূজাজি পরিবারের অংশ ছিলেন। অর্জুন ফোল্ডার বন্ধ করে দিলেন এবং চেয়ারে হেলান দিলেন। তিনি ভেবেছিলেন স্ত্রীর মৃত্যুর পর এই বাড়িতে এমন কেউ আসবে না যে এটিকে আবার উষ্ণতায় ভরিয়ে তুলতে পারবে। কিন্তু এখন কিছু পরিবর্তন হচ্ছিল, যা স্পষ্ট ছিল না কিন্তু তাকে অস্থির করে তোলার জন্য যথেষ্ট ছিল। সিমলায় কুয়াশা স্বাভাবিকের চেয়ে দ্রুত নেমে এলো। বিকেলবেলার আলো আঙিনায় পাইন গাছের লম্বা ছায়া তৈরি করছিল। ছোট রান্নাঘরে দিয়ার হাসির শব্দ থেকে থেকে শোনা যাচ্ছিল। অর্জুন ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, ভেতরে গেলেন না। তিনি শুধু চুপচাপ দেখতে থাকলেন। তার হাতে কাগজটি কখন থেকে দুমড়ে মুচড়ে গিয়েছিল তিনি বুঝতে পারেননি, কিন্তু সম্ভবত 3 বছরে প্রথমবার তার ঠোঁটে একটি হালকা হাসি এলো। ফাঁদ কাজ করেনি, কিন্তু তিনি নিজে একটি খুব অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে গিয়েছিলেন। সিমলার সকালে সবসময় একটি বিশেষ পরিবেশ থাকে, ঠান্ডা, কিছুটা স্যাঁতস্যাঁতে এবং অদ্ভুতভাবে শান্ত। সূর্যের দুর্বল কিরণ পাইন পাতার ভেতর দিয়ে এসে বাড়ির বারান্দায় তির্যকভাবে পড়ত, যা পেইন্টিংয়ের মতো উজ্জ্বল দাগ তৈরি করত। অর্জুন নিজের অফিসের জানলার কাছে দাঁড়িয়েছিলেন, হাতে গরম কফির কাপ নিয়ে। তার চোখ অবচেতনভাবে বাইরের আঙিনার প্রতিটি নড়াচড়ার ওপর স্থির ছিল। বুড়ো তুঁতগাছের নিচে দিয়া একটি পিকনিক ম্যাটের ওপর বসেছিল, হাতে কাঁচি নিয়ে মনোযোগ দিয়ে পূজাকে কাগজ কাটা শেখাতে দেখছিল। সেই ছোট মেয়েটির মুখ এখনও শান্ত ছিল, কিন্তু তার চোখ এখন অনেক বেশি উজ্জ্বল ছিল। সেগুলোর মধ্যে কৌতূহলের এক ঝলক ছিল। এইভাবে এই কাগজটিকে এই রেখা বরাবর ভাঁজ করো এবং তারপর এতেকে ত্রিভুজ আকারে কাটো। ভুল কাটতে ভয় পেও না, ভুলও তার নিজস্ব ঢঙে সুন্দর হয়। পূজা ধীরে ধীরে হাসল। হাতে আগে থেকে ভাঁজ করা কাগজের নমুনা ধরে সে খুব বড় কিছু করার চেষ্টা করেনি, শুধু ছোট ছোট জিনিস, যেমন এরোপ্লেন বানানো, পুতুল কাটা, প্রজাপতি বানানো, এমন জিনিস যা একটি শিশুর আনন্দ পাওয়া উচিত। দিয়া ধীরে ধীরে মাথা নাড়াল, সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নকল করতে করতে। প্রথমবার অর্জুন নিজের মেয়েকে কোনো বড় মানুষের কথা ছাড়াই গম্ভীরভাবে কিছু করতে দেখলেন। আগে সে সবসময় চুপ থাকত, কম কথা বলত এবং প্রায়ই অন্যদের নজর এড়িয়ে চলত, কিন্তু এখন সে শিখছে এবং হাসছে, একটি হালকা হাসি, ঠোঁট না খুলেই, শব্দহীনভাবে, কিন্তু এটি আসল ছিল। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন স্ত্রীর মৃত্যুর পর দিয়া ক্লান্ত হয়ে কাঁদত, তারপর হঠাৎ পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। মনোবিদ বলেছিলেন যে শিশুটি নিজের আবেগের চারপাশে একটি খোলস তৈরি করছে। যদি কেউ ধৈর্য ধরে সেটি না খোলে, তবে সে চিরকালের জন্য নিজেকে বন্দী করে ফেলবে। আর এখন সেই গিটগুলো যে খুলছিল, সে তিনি ছিলেন না, কোনো ডাক্তারও ছিলেন না, বরং সে ছিল পূজা, এক সাধারণ মহিলা, যার চোখে শোনার ক্ষমতা এবং হাতে মমতা ছিল। বাগানে জোরালো বাতাস চলছিল। পূজা এইমাত্র তৈরি করা একটি ঘুড়ি ওপরে তুলল। সেটিকে বাতাসে দোলাতে দোলাতে জিজ্ঞেস করল, চেষ্টা করতে চাইবে? দিয়া কিছুটা ইতস্তত করে মাথা নাড়ল। তুমি সুতো ধরো, যখন আমি ঘুড়িটি ছাড়ব তুমি ওই দিকে একটু দূরে দৌড়াবে। মনে রাখবে, নিজের পায়ের দিকে তাকাবে না, শুধু নিজের মুখ ওপরে রাখবে। পূজা ধীরে ধীরে গুনল, 1, 2, 3। ঘুড়ি আকাশে উড়ল, একটি পাখির ডানার মতো ছড়িয়ে গেল, আকাশে নাচতে লাগল। দিয়া দৌড়াল, তার চুল পেছনে উঠছিল, স্কার্ট বাতাসে দুলছিল, তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। সে জোরে হাসছিল, তার হাসি জঙ্গলে ঝর্ণার জলের মতো খলখল করে বাজছিল। অর্জুন কাপটি শক্ত করে ধরলেন। তার হৃদয়ে এমন কিছু হচ্ছিল যা ফেটে পড়ার মতো।
যখন ঘুড়ি বাতাসে ভরে গেল, পূজা দিয়াকে সুতো নিয়ন্ত্রণ করতে দেখতে লাগল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ জলজল করছিল। পূজা সাহায্যের জন্য এগিয়ে এলো না, শুধু চুপচাপ পেছনে দাঁড়িয়ে সাহারা হয়ে রইল। দিয়া পড়ে গেল, সে হাত বাড়াল, দিয়া লড়াই করতে থাকল। সে ধৈর্য ধরে অপেক্ষা করল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আদেশ নেই। অর্জুন চুপচাপ জানলা থেকে সরে গেলেন। তার নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন ছিল। এটি স্বীকার করার জন্য সময় দরকার ছিল যে এই বাড়িতে অন্য একজন ব্যক্তি আছে যে তাকে নিজের চিন্তাধারা বদলাতে বাধ্য করছে। দুপুরে হঠাৎ বৃষ্টি হতে লাগল, হালকা, কিন্তু আঙিনার ঘুড়িটি ভিজে নুয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দিয়া উদাস হয়ে কাচের জানলার গায়ে মাথা ঠেকিয়ে বসে রইল। পূজা গরম ডালিয়ার বাটি নিয়ে এলো এবং মেঝের ওপর রেখে তার সামনে বসল। আমি তোমাকে একটি গল্প শোনাব, পূজা বলল। নিজের হাত মেঝের ওপর রেখে তার হাতের তালু একটি নিমন্ত্রণের মতো খোলা ছিল। দিয়া কিছুই বলল না, শুধু নিজের মাথা নিচু করে নিল। যখন আমি ছোট ছিলাম, আমিও তোমার মতোই ছিলাম। একা খেলতে ভালোবাসতাম, কারো সাথে কথা বলতে পছন্দ করতাম না। আমার একটি বিড়াল ছিল। যখনই আমি দুঃখী হতাম, আমি শুধু তাকে জড়িয়ে ধরতাম এবং কিছুই বলতাম না। কিন্তু তারপর একদিন কেউ সেই বিড়ালটিকে চুরি করে নিল। আমি 1 সপ্তাহ দুঃখী ছিলাম, না খেয়ে না ঘুমিয়ে। দিয়া নিজের মুখ তুলল, তার ঠোঁট শক্ত হয়ে বন্ধ ছিল। তারপর একজন অচেনা ব্যক্তি যে আমাকে কাঁদতে দেখেছিল, সে আমাকে একটি ঘুড়ি দিল এবং বলল যে যখন ঘুড়ি ওড়ে তখন দুঃখও উড়ে যায়। আমি চেষ্টা করলাম এবং জীবনে প্রথমবার আমার খুব হালকা মনে হল। সে চুপ হয়ে গেল, একটি শূন্যতা রেখে। দিয়া ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমার ঘুড়ি কি অনেক উঁচুতে উড়েছিল? খুব উঁচুতে নয়, কিন্তু আমার হাসার জন্য যথেষ্ট ছিল। পূজা ধীরে ধীরে উঠল, তার মাথায় হাত বুলিয়ে বলল, ডালিয়া ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। খাওয়ার পর আমি তোমাকে বিড়ালের গল্পটি বাকিটা শোনাব। দিয়া মাথা নাড়ল। অর্জুন রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলেন এবং তিনি পুরো গল্পটি শুনে নিয়েছিলেন। কৌতূহলের কারণে নয়, বরং কোনো কিছু তার পদক্ষেপকে আটকে দিয়েছিল। সে বাচ্চাটির দুনিয়ায় ঢোকার চেষ্টা করছিল না। সে ধৈর্য ধরে বাইরে দাঁড়িয়েছিল, শুনছিল, অপেক্ষা করছিল। আগের মানুষদের থেকে একদম আলাদা, এমনকি আত্মীয় বা উচ্চ পর্যায়ে টিউটরদের থেকেও, যাদের তিনি কাজে রেখেছিলেন। সবাই তাড়াহুড়োর মধ্যে বরফ গলানোর চেষ্টা করত। শিশুটিকে উপদেশ আর বিশ্লেষণের মাধ্যমে নিস্তব্ধতা থেকে বের করার চেষ্টা করত। কেবল পূজা কোনো প্রতিশ্রুতি দেয়নি, বলেনি যে সে তাকে খুশি করবে, শুধু সেখানে ছিল। সেদিন সন্ধ্যায় অর্জুন পূজাকে নিজের অফিসে ডাকলেন। বসো। পূজা কিছুটা চিন্তিত হয়ে চেয়ারের এক কোণে বসল। তুমি দিয়া সম্পর্কে কি ভাবো? তিনি জিজ্ঞেস করলেন। তার হাত কাঠের টেবিলের উপর ছিল এবং চোখ তার উপর থেকে সরছিল না। ওই মেয়েটি বুদ্ধিমান, সংবেদনশীল, কিন্তু কিছুটা যন্ত্রণায় আছে। পূজা সংক্ষেপে যন্ত্রণা শব্দটি ব্যবহার করে ইতস্তত করে বলল, জি, ওই শিশুটিকে খুব তাড়াতাড়ি একটি বড় শূন্যতার সাথে একা ছেড়ে দেওয়া হয়েছে। সেই যন্ত্রণা কেউ দেখতে পায় না, কিন্তু সেটি তার চোখে, তার হাবভাবে এবং যেভাবে সে মানুষের থেকে দূরত্ব বজায় রাখে, তার সবখানে আছে। অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, আর তোমার মনে হয় তুমি তাকে ঠিক করতে পারবে? পূজার সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে নিজের হাতের তালুর দিকে তাকালো এবং তারপর উপরে তাকালো। আমি কাউকে ঠিক করতে পারি না, কিন্তু যদি প্রয়োজন হয় তবে আমি তার হাত ধরার জন্য পাশে থাকতে পারি, যাতে সে বুঝতে পারে যে সে একা নয়। ঘরটি নিস্তব্ধতায় ডুবে গেল। বাতাস জানলার ফাটল দিয়ে শীষ দিচ্ছিল। হলুদ আলো অর্জুনের মুখের বিষাদের রেখাগুলোকে ফুটিয়ে তুলছিল। তিনি ধীর কণ্ঠে বললেন, আমি ভেবেছিলাম কেউ তার সাথে ধৈর্য ধরবে না, এবং সত্যি বলতে আমার মধ্যেও আর সাহস অবশিষ্ট নেই। পূজা কিছুই বলল না, শুধু মাথা নিচু করে নিল, কিন্তু তার চোখে সান্ত্বনার শব্দের চেয়েও গভীর বোধ ছিল। সেই রাতে অর্জুন ঘুমাতে পারলেন না। তিনি বারান্দায় গেলেন। সহকারী কোয়ার্টারে পূজার ছোট ঘরটির দিকে তাকালেন। আলো তখনও জ্বলছিল, সম্ভবত সে ঘুমায়নি বা কিছু লিখছিল। তিনি অনুভব করলেন যে তিনি এখন আগের মতো সতর্ক নন। এখন তিনি পূজাকে একজন অচেনা, একজন বাইরের লোক বা বিপদ বলে মনে করতেন না। বিপরীতে তার উপস্থিতি একটি সুতোর মতো ছিল, যা এই বাড়ির ছড়িয়ে থাকা টুকরোগুলোকে একসাথে বেঁধে রাখছিল। তিনি হঠাৎ নিজেকে সেই মহিলার উপর বিশ্বাস করতে চাইলেন, সেই অদ্ভুত যাত্রা যা তার নিজের বাড়িতে হচ্ছিল, যাকে তিনি চিরকালের জন্য বন্ধ বলে ধরে নিয়েছিলেন। আর সম্ভবত এটি তো কেবল শুরু ছিল। দুপুরে সিমলায় কুয়াশা দ্রুত ছড়িয়ে পড়ল। ঠান্ডা হাওয়া ভিলাটিকে ঘিরে ফেলল।
ঘরের ভেতরে হলুদ আলোগুলো এইমাত্র চলেছে, যা পরিবেশে একটি উষ্ণ আলো ছড়িয়ে দিয়েছিল, যা একাকিত্বের অনুভূতি দূর করতে পারত। কিন্তু অর্জুনের হৃদয়ে আগে কখনো হয়নি এমন দমবন্ধ ভাব অনুভূত হচ্ছিল। তার বড় ভাই বিক্রম ফোন করে জানালো যে সে তার স্ত্রীর সাথে কিছুদিনের জন্য সিমলায় আসছে। না জিজ্ঞাসা করেও তিনি জানতেন যে এই সফর শুধু ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য ছিল না। ফোনের বিক্রমের গলায় লুকানো সমালোচনা ছিল। বাইরে তোমার সম্পর্কে অনেক গুজব আছে, অনেক দিন ধরে পরিবারও একত্র হয়নি, আমি দেখতে চাই তুমি কেমনভাবে আছো। কথাগুলো নরম ছিল, কিন্তু সবাই বুঝতে পেরেছিল এটি একটি পরিদর্শনের মতো। সন্ধ্যায় একটি চকচকে কালো গাড়ি গেটের সামনে থামল। বিক্রম নিচে নামল, নিজের কলার ঠিক করল। তার পেছনে সুনিতা ছিল, এক মার্জিত মহিলা যে সবসময় এমন একটি মুখভঙ্গি করে রাখত যেন সে কোনো অপ্রীতিকর গন্ধ পাচ্ছে। ঘরে ঢুকেই সে এক চক্কর দিল, তার ঠোঁট হালকা করে বাঁকা হল। বাড়িটা খুব শান্ত, তাই না? ঠিক যেমন কেউ চায় না যে তাকে কেউ বিরক্ত করুক। অর্জুন শুধু মাথা নাড়লেন। আপনারা দীর্ঘ যাত্রা করে এসেছেন, একটু বিশ্রাম নিন, তারপর রাতে খাবার খাই। হ্যাঁ, কিন্তু শুনলাম তুমি একজন নতুন পরিচারিকা রেখেছ, সে কোথা থেকে এসেছে? সুনিতা জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ইচ্ছাকৃতভাবে এতটাই চড়া ছিল যে সবাই শুনতে পাচ্ছিল। তার নাম পূজা, সে দিয়ার দেখাশোনায় সাহায্য করে। সুনিতা তার ভ্রু কোঁচকাল। আরও একজন এলো। এই মন্তব্যটি মুহূর্তের ছিল, কিন্তু ছুরির মতো ধারালো ছিল। পূজা পাশে দাঁড়িয়েছিল এবং সে মাথা নিচু করে নমস্কার জানালো। সে একটি সাধারণ ধূসর সোয়েটার পরেছিল, তার চুল খুব পরিপাটি করে খোপা করা ছিল, তার মুখ শান্ত ছিল। নমস্কার ভাইয়া। নমস্কার ভাবি। বিক্রম সৌজন্যমূলকভাবে হাসল। হ্যাঁ, দেখতে তো সহজ সরলই লাগছে, মনে হয় তুমি আগের চেয়ে ভালো মানুষ বেছেছ, তাই না অর্জুন? অর্জুন নিজের ভ্রু কোঁচকালেন, কিন্তু কিছুই বললেন না। তিনি আদি হয়ে গেছেন, তারা সবসময় তার সাথে এই ধরনের কণ্ঠস্বরে কথা বলে, আধা বন্ধুত্বপূর্ণ, আধা তিরস্কারপূর্ণ। রাতের খাবার বড় ডাইনিং রুমে পরিবেশন করা হলো। টেবিলের ওপর চকচকে কাচের গ্লাস এবং একজন ব্যক্তিগত শেফের তৈরি চমৎকার খাবার ছিল। পূজা সাথে বসার মতো কেউ ছিল না, সে শুধু বাটি সাজাতে এবং জিনিস পরিবেশন করতে সাহায্য করল এবং তারপর চুপচাপ চলে যাচ্ছিল। কিন্তু দিয়া হঠাৎ তার হাত টেনে ধরল। পূজা দিদি, আমার সাথে খাবার খাও। সবাই থেমে গেল, পরিবেশ এক মুহূর্তের জন্য জমে গেল। সুনিতা তার ভ্রু কোঁচকাল, তার গলা মিষ্টি কিন্তু তিক্ত ছিল। শিশুরা সত্যি কত অবুঝ হয়, কিন্তু পরিচারিকার সাথে বসে খাওয়া একটু অদ্ভুত নয় কি অর্জুন? অর্জুন উত্তর দেওয়ার আগেই দিয়া ধীরে ধীরে বলল, এই স্যুপ পূজা দিদি বানিয়েছে এবং আমি চাই সে আমার সাথে খাক। পূজা দ্রুত নিজের হাত নাড়াল। কোনো ব্যাপার নয় মা, আমি পরে খেয়ে নেব, তুমি খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। সে তাকে শান্ত করার জন্য ঝুঁকল এবং চলে যেতে লাগল, কিন্তু অর্জুনের নজর তার উপর স্থির ছিল, যা অনুমান করা কঠিন ছিল। বসে পড়ো, তিনি ধীরে ধীরে বললেন, প্রায় একটি আদেশের মতো, সাথে খাওয়া ঠিক আছে। পুরো টেবিলে নীরবতা ছড়িয়ে পড়ল। সুনিতা একটি ফ্যাকাশে হাসির সাথে মদ ঢালল। তুমি সত্যি বিশেষ, ইদানিং কি পরিচারিকাদের সাথে বসে খাওয়ার চল শুরু হয়েছে? বিক্রম হাসল। বাদ দাও, তোমার ভাবি এমনই বলে। পূজাজি, আপনি কিছু মনে করবেন না, ও তো শুধু মজা করছিল। অর্জুন, শুনলাম তোমার কোম্পানির ব্যাপারে ইদানিং ইন্টারনেটে কিছু গুজব ছড়িয়েছে, ওগুলো কি সস্তা খবরের কাগজের আজে বাজে কথা? অর্জুন সংক্ষেপে উত্তর দিলেন, আজে বাজে খবর, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তোমার নিজের ইমেজ বজায় রাখা উচিত। মানুষ ঘরের ভেতরের কথার ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেয়। তুমি একা আছো, এখন একজন যুবতী মহিলা তোমার সাথে থাকে, এতে ভুল বোঝাবুঝি হতে পারে। তার ভাইয়ের কথাগুলো সুইয়ের মতো ছিল, যা আগে থেকেই উত্তপ্ত পরিবেশে বিধে গেল। পূজা মাথা নিচু করে কিছুই বলল না। দিয়া টেবিলের মাঝে বসেছিল, সে তার চপস্টিক শক্ত করে ধরে রেখেছিল, তার চোখ বড়দের মধ্যে ঘুরছিল। অর্জুন নিজের মদের গ্লাসটি শক্ত করে ধরলেন, কিন্তু নিজের কণ্ঠস্বর শান্ত রাখলেন। আপনাদের আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, আপনারা শুধু নিজের পরিবারের সম্মানের চিন্তা করুন। বিক্রম উত্তর দিল, তার নজর পূজার ওপর পড়ল। কেউ চায় না যে কোনো বাইরের লোক হস্তক্ষেপ করুক, তাই না? 1 সেকেন্ড পরে একটি চামচ পড়ার শব্দ এলো। দিয়া চামচটি টেবিলের ওপর ফেলে দিল, তার চোখে জল এসে গেল। পাপা, পূজা দিদিকে বাইরের লোক বলো না, উনি খুব ভালো। কেউ কিছুই বলল না। পূজা ধীরে ধীরে চামচটি তোলার জন্য ঝুঁকল, তার হাত হালকা করে কাঁপছিল। কোনো কথা নয় মা, আমার অভ্যেস আছে। অর্জুন সেই হাতটিকে স্পষ্ট দেখলেন, সেই কোমল কিন্তু ক্লান্ত হাসিটি দেখলেন। সুনিতা ঘৃণা ভরে দেখল।
সত্যি খুব চালাক, একজন পরিচারিকা হয়েও কথা এমনভাবে বলে যেন সিনেমার মতো। বিক্রম, আমি ঠিক বলছি না, বাদ দাও। বিক্রম হাসল, কিন্তু তার কণ্ঠস্বর এখনও ফ্যাকাশে ছিল। খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। পূজা শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু দিয়ার চোখে আতঙ্ক দেখে তার গলা বুঝে এলো। সে উঠল এবং ধীরে ধীরে বলল, মাফ করবেন, আমার খাওয়া হয়ে গেছে। আমি বাইরে যাচ্ছি যাতে আপনারা দুই ভাই কথা বলতে পারেন। সে ঘর থেকে বাইরে চলে গেল। তার ছোট কাঁধগুলো হালকা কাঁপছিল। দিয়া তাকে দেখতে থাকল। চোখের জল ভাতের থালায় পড়ছিল। অর্জুন কিছুক্ষণ চুপ করে বসে রইলেন এবং তারপর নিজের মদের গ্লাসটি জোরে নিচে নামিয়ে রাখলেন। আপনারা খান, আমার কিছু কাজ আছে। তিনি উঠে টেবিল থেকে দ্রুত চলে গেলেন, পেছনে ভারী পরিবেশ ফেলে রেখে। বাইরে আঙিনায় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। পূজা ধোয়া কাপড় তুলছিল, তার সোয়েটার আধা ভিজে গিয়েছিল। অর্জুন বাইরে এলেন এবং তাকে ডাকলেন, পূজা। সে ঘুরল, তার গলা ধীর ছিল। জি, আপনার কি কিছু প্রয়োজন? আপাতত আমাকে মাফ করো, আমার ভাই ভাবির উদ্দেশ্য ভালো ছিল না। কোনো ব্যাপার নয়, আমি বুঝি, প্রতিটি ধনী বাড়ির নিজস্ব নিয়ম থাকে। সে হাসল, কিন্তু হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাল না। অর্জুন তাকে অনেকক্ষণ দেখলেন। তিনি বলতে চাইলেন যে তিনি তাদের মতো নন, কিন্তু তার গলা আটকে গেল। তোমাকে সহ্য করার প্রয়োজন নেই, তিনি ধীরে ধীরে বললেন। যদি তোমার কাছে কিছু অন্যায় মনে হয় তবে বলে দেবে। পূজা মাথা নাড়ল। আমি রাগ করিনি, আমার শুধু ওই শিশুটির জন্য খারাপ লাগছে। দিয়ার এমন কথা শোনা উচিত নয়। সে ভাববে যে ভালো মানুষকে ঘৃণা করা হয়। এই কথাটি অর্জুনকে চুপ করিয়ে দিল। তিনি ছাদের দিকে তাকালেন, যেখানে বৃষ্টির ফোঁটা লম্বা ধারায় পড়ছিল। তুমি এখনও এখানেই থাকবে, তাই না? দিয়ার আমাকে প্রয়োজন, আমি থাকব, পূজা উত্তর দিল। কিন্তু যদি আমি আপনার এবং আপনার পরিবারের জন্য সমস্যা তৈরি করি তবে আমি চলে যেতে পারি। না, তিনি সঙ্গে সঙ্গে এবং দৃঢ়ভাবে বললেন, তুমি কোথাও যাবে না। তার কণ্ঠস্বর গভীর ও দৃঢ় ছিল। পূজা কিছুটা অবাক হল। সে বারান্দার আলোয় ওপরে তাকাল। সেই লোকটির মুখে এখন আর সেই শীতলতা ছিল না যা সাধারণত থাকত। আপনি সত্যি বলছেন? সত্যি। তো আমি শুধু এটাই চাই যে আপনি ওই শিশুটিকে আর এমন কথা শুনতে দেবেন না যাতে সে দুঃখ পায়। সে এখনও খুব ছোট। অর্জুন মাথা নাড়লেন, আমি জানি। তারা চুপচাপ বৃষ্টির শব্দ শুনতে থাকলেন। জলের প্রতিটি ফোঁটা বাড়িতে অবশিষ্ট বিষাদকে ধুয়ে দিচ্ছিল। ওপরের তলার জানলার ফ্রেম দিয়ে দিয়া নিচে দেখল এবং দুজনকে বারান্দার নিচে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখল। সে ধীরে ধীরে হাসল, কিন্তু এটি একটি সত্যিকারের হাসি ছিল। সেই ভারী খাবারের পর প্রথম হাসি। গভীর রাতে যখন বিক্রম এবং সুনিতা নিজের ঘরে বিশ্রাম করতে চলে গেলেন, অর্জুন নিজের মেয়ের ঘরে গেলেন। সে শুয়েছিল, তার চোখ খোলা ছিল এবং সে একটি টেডি বিয়ারকে শক্ত করে ধরেছিল। তুমি এখনও ঘুমাওনি? আমি পূজা দিদির অপেক্ষা করছিলাম গল্প শোনার জন্য। সে ক্লান্ত হয়ে গেছে, কাল শোনাবে। না, আমি পাপার থেকে শুনতে চাই। অর্জুন অবাক হয়ে গেলেন। অনেক দিন পর শিশুটি তার সাথে নিজে থেকে কথা বলেছিল। তুমি কোন গল্প শুনতে চাও? আজ পূজা দিদিকে কেন বকা হলো? তিনি বিছানার পাশে বসলেন, কিছুক্ষণ চুপ থাকলেন। কারণ বড়রা কখনো কখনো ভুলে যায় যে সবাই তাদের মতো নয়। তাদের মতো মানে তারা কেবল সেই সব মানুষের অভ্যস্ত যারা ধনী ও অভিজাত। তাই যখন তারা একজন ভালো কিন্তু গরিব মানুষকে দেখে, তারা ভাবে যে এটি ভুল। দিয়া ভাবল এবং তারপর ধীরে ধীরে বলল, তাহলে পূজা দিদি ভালো, তাই না? হ্যাঁ, একদম। তাহলে আমিও পূজা দিদির মতো হতে চাই, ধনী না হলেও অন্তত ভালো। অর্জুন হাসলেন। তিনি নিজের হাত তার মাথায় রাখলেন। তোমাকে শুধু ভালোবাসতে জানতে হবে, এটুকুই যথেষ্ট। দরজার বাইরে পূজা আড়ি পেতে শুনছিল। সে ইচ্ছে করে এমনটি করেনি, সে শুধু শিশুটির জন্য আরেকটি কম্বল আনতে এসেছিল। কিন্তু সেই কথাগুলো তার চোখে জল এনে দিল। সে ফিরে গেল নিজের হাসিকে অন্ধকারে লুকিয়ে। প্রথমবার তার মনে হল যে এই জায়গাটি, এই বাড়িটি, যা ঠান্ডা এবং দূরে ছিল, সেখানে কিছুটা সত্যিকারের উষ্ণতা আছে। সেই রাতে বৃষ্টি থেমে গেল। বাগানে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। নিজের অফিসে অর্জুন নিজের নোটবুক খুললেন, কিছু ছোট লাইন লিখলেন। সম্ভবত একমাত্র জিনিস যা আমাকে আবার শেখার প্রয়োজন আছে তা হল একজন বাবার মতো কিভাবে বাঁচতে হয়। তিনি নোটবুক বন্ধ করলেন এবং বাগানের দিকে তাকালেন। সহকারী কোয়ার্টারে পূজার ঘরের আলো তখনও জ্বলছিল। তিনি হঠাৎ ভাবলেন, হয়তো কাল তিনি বাড়ির সব আলোগুলো বদলে দেবেন।
শুধু এটি নিশ্চিত করার জন্য যে সিমলার ঠান্ডা যতই হোক না কেন এই জায়গায় যেন সবসময় আলো থাকে। অর্জুন স্বাভাবিকের চেয়ে দ্রুত ঘুম থেকে উঠলেন। জানলার বাইরে কিচিরমিচির করা পাখির ডাক এবং রান্নাঘর থেকে আসা কফির হালকা সুগন্ধ সকালের পরিবেশকে আরও মনোরম করে তুলেছিল। তিনি ধীরে ধীরে পর্দা সরালেন এবং পেছনের বাগানের দিকে তাকালেন, সেই জায়গা যেখানে দিয়া প্রতিদিন বিকেলে পূজার সাথে খেলত। দৃষ্টিটি একই ছিল, কিন্তু মানুষের হৃদয়ে ধীরে ধীরে পাল্টাচ্ছিল। আজ রবিবার ছিল এবং শিডিউল অনুযায়ী পূজা ছাড়া অন্য কোনো কর্মচারী বাড়িতে ছিল না। যখন থেকে সে এসেছিল তিনি ধীরে ধীরে সেই পরিচারকদের সরিয়ে দিয়েছিলেন যারা বাড়িটিকে ভারী ও আবেগহীন করে তুলেছিল। তিনি সেই শান্তি পছন্দ করতেন যা পূজা নিয়ে এসেছিল, সেই কোমলতা যা গুজবের ধুলো থেকে মুক্ত ছিল, যা উচ্চ পর্যায়ের সেবার লেবেল দিয়ে বাধা ছিল না। পূজা আঙিনা পরিষ্কার করছিল। সে একটি সাধারণ টি-শার্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন কালো প্যান্ট পরেছিল। তার চুল উঁচু করে বাঁধা ছিল, যার ফলে তার সরু ঘাড় দেখা যাচ্ছিল। তার প্রতিটি পদক্ষেপ কম কথা বলা কিন্তু বিচারশীল ছিল। কোনো লোক দেখানো নেই, কারো প্রশংসার প্রয়োজন নেই। তুমি কটার সময় উঠলে? অর্জুন বারান্দায় বেরিয়ে এসে বললেন। জি, 5টা বেজে গিয়েছিল। আমার তাড়াতাড়ি ওঠার অভ্যাস আছে। বাগান খুব পরিষ্কার। যখনই আমি কাউকে পরিষ্কার করার জন্য ডাকি এটি এত পরিষ্কার দেখায় না। জি হয়তো, কারণ আমি এই জায়গাটিকে নিজের ঘরের মতো ভালোবাসি। অর্জুন সেই কথায় কিছুটা থমকেলেন। সে এই জায়গাটিকে নিজের ঘর মনে করে। তিনি ধীরে ধীরে হাসলেন। পূজা, তিনি এগিয়ে বললেন যখন সে পরিষ্কার করা শেষ করেছিল, আমার কাছে একটি প্রস্তাব আছে। জি? পূজা ওপরে তাকালো। তুমি কি আবার পড়াশোনা করতে চাইবে? আমার মানে হলো শিশু মনোবিজ্ঞানে আরও গভীরে পড়া। যদি তুমি চাও তবে আমি তোমার ফিস দিতে পারি। আমার মনে হয় তোমার মধ্যে প্রতিভা আছে। পূজার চোখ বড় বড় হয়ে গেল। আপনি সত্যি বলছেন? আমি না ভেবে কোনো গম্ভীর কথা বলি না। পূজা ধীরে ধীরে হাসল। তার চোখে উজ্জ্বলতা ছিল, কিন্তু কিছুটা দ্বিধাও। আমি আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি এর জন্য যোগ্য। আমি শুধু নিজের আবেগ অনুযায়ী কাজ করতে জানি। সেই আবেগই ওই শিশুটিকে নিজের হৃদয় খুলতে সাহায্য করছে। তোমাকে এটি প্রমাণ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, কিন্তু যদি তোমার কাছে আরও জ্ঞান থাকে তবে আমি বিশ্বাস করি যে তুমি আরও অনেক মানুষকে সাহায্য করতে পারবে। পূজা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে কিছু জেগে উঠল, শুধু আনন্দই নয় বরং কৃতজ্ঞতাও। একটি দরজা এইমাত্র খুলেছিল এবং সেখানে ভেতরে যাওয়ার অধিকার তার ছিল। আমি ভাবব, কিন্তু ধন্যবাদ আমাকে। আজ পর্যন্ত কেউ এমন কথা বলেনি। অর্জুন মাথা নাড়লেন। ভেবে দেখো, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। দুপুরে পূজা এবং দিয়া বাড়ির পেছনের ছোট বাগানে ফুল লাগাচ্ছিল। সে সিমলার বাজার থেকে চন্দ্রমল্লিকা এবং সূর্যমুখীর বীজের কিছু প্যাকেট কিনেছিল এবং শিশুটিকে মনোযোগ দিয়ে প্রতিটি ধাপ শেখাচ্ছিল। দিয়া, মনে লাগবে, বীজের সবচেয়ে সেরা হওয়া জরুরি নয়। শুধু যদি তুমি ধৈর্য ধরে জল দাও এবং তাকে রোদ দাও তবে সেটি ফুটে উঠবে। যেমন পূজা দিদি আমাকে প্রতিদিন জল দেয়, তাই না? হ্যাঁ, একদম তেমন। আমি খুব বুদ্ধিমান কেউ নই, কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। আমি খুশি প্রতিবার যখন আপনি গল্প বলেন। তোমার কোন গল্প সবচেয়ে বেশি মনে আছে? ঘুড়ির গল্প আর আপনার বিড়ালের গল্প। তখন আপনি খুব দুঃখী ছিলেন, কিন্তু এখন নন, কারণ আমি আপনার সাথে এখানে আছি। দুজনেই হেসে উঠল। সেই মুহূর্তে বাগানটি আরও রোদে ভরে গেল। দ্বিতীয় তলার বারান্দা থেকে অর্জুন সেই পুরো কথোপকথনটি দেখলেন। তিনি কিছুই বললেন না, শুধু চুপচাপ দেখতে থাকলেন। কখনো কখনো নিজের মেয়েকে খুশি দেখাই সমস্ত বোঝা দূর করার জন্য যথেষ্ট হয়, কিন্তু তিনি এটিও বুঝতেন যে খুশি এই নতুন চারাগাছগুলোর মতোই নাজুক হয়। যদি কোনো যত্ন করার কেউ না থাকে তবে তা শুকিয়ে যেতে পারে। তাই তিনি ঠিক করলেন, পূজা এই বাড়িতে শুধু একজন পরিচারিকা হয়ে থাকবে না, বরং এই পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। যদি যত্ন করার কেউ না থাকে তবে তা যে কোনো সময় শুকিয়ে যেতে পারে। সেই সন্ধ্যায় অর্জুনের ফোন বেজে উঠল। সেটি তার ব্যক্তিগত উকিল ছিল। অর্জুনবাবু, আপনার স্ত্রী দিব্যার পরিবারের লোকজন দিয়ার কাস্টডি নিয়ে নতুন করে বিচার করার দাবি জানাচ্ছে। অর্জুন স্তব্ধ হয়ে গেল। নতুন করে বিচার কেন? অফিসিয়াল কারণ হলো এই যে তারা শিশুটির বর্তমান পরিবেশ নিয়ে চিন্তিত। তারা সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যের উল্লেখ করছে, যেখানে বলা হয়েছে যে একজন অচেনা মহিলা আপনার সাথে ভিলাতে থাকছেন। তারা মানুষ করার পরিবেশ নিয়ে তদন্ত করতে চায়। অর্জুন ফোনটি শক্ত করে ধরল। আমি আমার মেয়েকে বড় করছি, কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
আমি বুঝতে পারছি, কিন্তু আইনিভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে পরিবেশ উপযুক্ত নয়, তবে তাদের মামলা করার অধিকার আছে। ঠিক আছে, আপনি প্রস্তুতি নিন। আমি কাউকে আমার মেয়েকে ছিনিয়ে নিতে দেব না। অর্জুন ফোন কেটে দিল। রাগে তার হাত হালকা কাঁপছিল। সেই রাতে অর্জুন পূজাকে লাইব্রেরিতে ডাকল। বসো, আমাকে কিছু কথা বলতে হবে। পূজা কিছুটা চিন্তিত ছিল। সে দেখল অর্জুনের চোখ সাধারণের চেয়ে আলাদা ছিল, উত্তেজিত এবং নিয়ন্ত্রণহীন। কি হয়েছে? আমার স্ত্রীর পরিবার বাচ্চার কাস্টডির জন্য আমার নামে মামলা করতে চায়। তারা বাহানা দিচ্ছে যে তুমি এই বাড়িতে থাকছ। পূজা থমকে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ক্ষমা চাইছি, এটা আমার জন্য হচ্ছে। না, এটা তোমার ভুল নয়। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি চাই তুমি বোঝো যে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দের উপর নজর রাখা হবে। আমি জানতে চাই, তুমি কি এই চাপ সহ্য করার জন্য প্রস্তুত? পূজা চুপচাপ বসে রইল। তার মন দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু সে নিজের মনে দিয়াকে দেখল। দিয়ার সেই খেলাধুলা এবং হাসি মাখা চোখ জোড়া, যখন সে তাকে প্রথম বন্ধু বলেছিল। আমি লড়াই করতে খুব একটা পটু নয়, কিন্তু আপনি যদি অনুমতি দেন, তবে আমি ওই বাচ্চাটির জন্য থাকব। অর্জুন তাকে অনেকক্ষণ দেখল এবং তারপর মাথা নাড়ল। ধন্যবাদ। কাল থেকে আমি দিয়াকে আবার নিয়মিত স্কুলে পাঠাব, কিন্তু তুমি আগের মতোই তাকে সাহায্য করতে থাকবে। আমি তাদের দেখাতে চাই যে এটি কেবল একটি বাড়ি নয়, বরং এমন একটি জায়গা যেখানে শিশুটি ভালোবাসা পায়। সেই কথোপকথনের পর পূজা নিজের ঘরে চলে গেল। সে তার পড়ার টেবিলের সামনে বসে নিজের পুরনো নোটবুকটি খুলল, যাতে বইয়ের দোকানে কাজ করার সময়ের অগোছালো নোট, শিশুদের গল্প আর কবিতা ছিল, যা সে পছন্দ করত। সে কলম বের করে একটি সাদা পাতায় লিখল, অপমানিত হতে ভয় পেও না, কারণ আমরা যদি সততার সাথে বাঁচি, তবে আমরা পরিচারিকা হই বা অন্য কেউ, আমরা তবুও ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। বাইরে বারান্দায় হালকা হাওয়া দিচ্ছিল। ছোট সেই ঘরে বিশ্বাসের একটি নতুন বীজ অঙ্কুরিত হল। সোমবার সকালে সিমলার আকাশ মেঘের একটি পাতলা চাদরে ঢাকা ছিল। ভিলাটি সবসময়কার মতোই শান্ত ছিল। কেবল পাইন গাছের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ আর আঙিনার ছোট ঝর্ণার জলের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু ভেতরের পরিবেশ বদলাতে শুরু করেছিল। অর্জুন যখন লাইব্রেরিতে বসেছিল, গেটের বেল বেজে উঠল। একটি স্থানীয় সংবাদপত্রের অফিস থেকে একজন ডেলিভারি বয় একটি সিল করা সাদা খাম নিয়ে এলো, যাতে প্রেরকের নাম ছিল না। সে খামটি উল্টে পাল্টে দেখল এবং খুলল। ভেতরে একটি অভিযোগপত্র ছিল। চিঠিটি টাইপ করা ছিল এবং কোনো স্বাক্ষর ছিল না, কিন্তু শব্দগুলো ছিল কঠোর। এক সফল ব্যবসায়ী হওয়ার দাবি করা ব্যক্তি একজন যুবতী পরিচারিকার সাথে একটি ভিলাতে থাকেন, যা মালিক পরিচারিকার সম্পর্কের অপব্যবহারের ইঙ্গিত দেয়। ওই বাড়িতে শিশুদের বড় হওয়ার পরিবেশ স্বাস্থ্যকর নয়। আধিকারিকদের এই বিষয়ে বিচার করার অনুরোধ জানানো হচ্ছে। অর্জুন প্রতিটি শব্দ পড়ল। তার মুখ রাগে লাল হয়ে গেল। চিঠিটি কেবল তাকেই আক্রমণ করেনি, সরাসরি পূজাকে লক্ষ্য করেছিল। সেই মহিলা যে তার মেয়ের জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছিল। সে বুঝতে পারল এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ ইচ্ছে করে এই গল্প ফাঁদছে, এবং সে নিশ্চিত ছিল এর পেছনে কে আছে। সে সঙ্গে সঙ্গে উকিলকে ফোন করল। আমি একটি বেনামি চিঠি পেয়েছি। এর জবাব দেওয়ার জন্য ফাইল তৈরি করুন এবং খুঁজে বের করুন এটি কে পাঠিয়েছে। উকিল জবাব দিল, আমি বুঝতে পেরেছি, আমি সব সামলে নেব। অর্জুন ফোন রেখে দিল। চিঠিটি হাতে নিয়ে সে দ্রুত বাইরে চলে গেল। সেই সময় পূজা দিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ির দিকে যাচ্ছিল। পূজা! অর্জুনের ডাক শুনে সে ঘুরল। তার মুখ দেখে পূজার চোখে দুশ্চিন্তা ফুটে উঠল। কি হয়েছে? পূজা দিয়াকে দেখল যে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হাসছিল। অর্জুন নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল। ওকে নিয়ে যাও এবং ফিরে এসো, কথা আছে। পূজা মাথা নাড়ল। 1 ঘন্টা পর পূজা লাইব্রেরিতে এলো। সে দেখল অর্জুন জানলার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। অর্জুন সাহেব, কি হয়েছে? অর্জুন তাকে কাগজের বান্ডিলটি দিল। পড়ো। পূজা প্রতিটি লাইন পড়ল। পড়ার সাথে সাথে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপব্যবহারের মতো শব্দগুলো দেখে তার হাত কাঁপতে লাগল। আমি শপথ করে বলছি, আমি কোনো ভুল কাজ করিনি। অর্জুন মাঝপথেই থামিয়ে দিল। আমি জানি, আমার তোমার ওপর বিশ্বাস আছে। এই কথাটি পূজাকে প্রায় কাঁদিয়ে দিল।
এতকাল সে কেবল ঘৃণা আর সমালোচনা পেয়েছিল। এভাবে কেউ তার পাশে দাঁড়ায়নি। তাহলে আপনি কি করতে চলেছেন? লড়াই। কিন্তু আমার তোমাকে শক্ত থাকা প্রয়োজন, কারণ শীঘ্রই অনেক মানুষ তোমাকে ভুল নজরে দেখবে, গুজব ছড়াবে, সমালোচনা হবে। তুমি কি তৈরি? পূজা নিজের ঠোঁট কামড়াল। তার মনের একটা অংশ পালিয়ে যেতে চাইল এই ঝড় থেকে বাঁচতে। কিন্তু দিয়ার সেই মাসুম চোখজোড়া ভেসে উঠল তার সামনে। আর এইমাত্র শোনা সেই কণ্ঠস্বর, একজন বাবা যে কেবল নিজের মেয়ের নয়, সেই মহিলারও রক্ষা করতে চায় যে নিঃশব্দে তার জীবনে এসেছিল। আমি থাকব। পূজা মাথা নাড়ল। ভালো, আমি এটাই জানতে চেয়েছিলাম যে তুমি আমার সাথে লড়াই করার মতো যথেষ্ট শক্ত কিনা। সেই সন্ধ্যায় অর্জুন তার বড় ভাই বিক্রমের অফিসে গেল। সে আগে থেকে কিছু জানায়নি। যখন সে ভেতরে গেল, সুনিতা টেবিলের উপর বসে জুস খাচ্ছিল। ও অর্জুন, তুমি এসেছ? কি হয়েছে? মুখ এত গম্ভীর কেন? বিক্রম ভাইয়া কোথায়? মিটিং রুমে। কোনো কাজ আছে? আমার কাছে একটি খুব আকর্ষণীয় চিঠি আছে। বেনামি এসেছে, কিন্তু লেখার ধরন খুব পরিচিত। সুনিতা গ্লাস নামিয়ে রাখল। এত উত্তেজনা কেন? অর্জুন চিঠিটি তার সামনে রাখল। দেখুন, কেউ আমার ওপর অভিযোগ এনেছে যে আমি এক পরিচারিকার সাথে থাকি, যা আমার মেয়ের ওপর খারাপ প্রভাব ফেলছে, এবং কাস্টডি নিয়ে বিচার করার অনুরোধ জানিয়েছে। সুনিতা এক পলক দেখল। তার চোখে মুহূর্তের জন্য আতঙ্ক দেখা দিল। কে এত ফালতু লোক যে এটা পাঠাবে? আপনি ঠিকই বলেছেন, খুব ফালতু লোক, এবং আমার ঘরের ভেতরের খবর খুব ভালো করে জানে এমন কেউ হতে হবে। অর্জুন, আমার দিকে এভাবে তাকিও না। আমার কাছেই বাচ্চাদের মতো কাজ করার সময় নেই। কিন্তু আপনিই আমাকে সাবধান করেছিলেন, বলেছিলেন আমি পরিবারের নাম খারাপ করছি। তাহলে আমি আপনাকে সন্দেহ কেন করব না? দরজা খুলল এবং বিক্রম ভেতরে এলো। অর্জুন বলল, ভাইয়া, যদি এই ঘটনার সাথে বাড়ির কোনো সদস্য যুক্ত থাকে, তবে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে আমি মাথা নত করব না। বিক্রম চিঠিটি দেখল এবং তার স্ত্রীর দিকে তাকাল। সুনিতা নজর সরিয়ে নিল। বিক্রম বলল, অর্জুন, আমি এই বিষয়ে কিছু জানি না। যদি কেউ পাঠিয়ে থাকে তবে আমি খুঁজে বের করব। কিন্তু আমি এখনও মনে করি তোমার সাবধান থাকা উচিত। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। সেটা তাদের সমস্যা, আমার নয়। আমাকে কেবল তাকে বাঁচাতে হবে যাকে আমার বাঁচানো উচিত, আর পূজা সম্মানের যোগ্য। সুনিতা তিক্তভাবে হেসে উঠল। যোগ্য? একটা কাজের মেয়েকে তুমি যোগ্য বলছ? সে পরিচারিকা নয়। অর্জুন ঠান্ডা গলায় জবাব দিল। সে একমাত্র মানুষ যে আমার মেয়ের হাসিকে ফিরিয়ে এনেছে। এটুকুই যথেষ্ট। সেই সন্ধ্যায় ডিনারের সময় পরিবেশ খুব শান্ত ছিল। পূজা দিয়ার পাশে বসেছিল। দিয়া হঠাৎ জিজ্ঞেস করল, পাপা, পূজা দিদি কি কালো এখানে থাকবে? অর্জুন তার মেয়ের দিকে তাকিয়ে বলল, পূজা দিদি সবসময় এখানে থাকবে, যদি তুমি চাও। আমি চাই। দিয়া খুশিতে চিৎকার করে পূজাকে জড়িয়ে ধরল। দিদি, আপনি যাবেন না, আমার সাথে দাবাকে খেলবে। পূজা ধীরে হাসল এবং দিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকব। রাতের খাবার তিনজনের মধ্যে ছোটখাটো হাসাহাসির মাধ্যমে শেষ হল। একটি আদর্শ পরিবার নয়, কিন্তু উষ্ণ এক মিলন। রাত বাড়ল। অর্জুন নিজের অফিসে একা দাঁড়িয়ে জানলার বাইরে দেখছিল। সেই চিঠিটি তখনও টেবিলে ছিল, কিন্তু এখন সে আর ভয় পাচ্ছিল না। সে নিজের ফোন বের করে একটি মেসেজ টাইপ করল, কাল আমি সবকিছু জনসমক্ষে আনব। সততার সাথে বাঁচলে কিছু লুকানোর থাকে না। তারপর সে জানলা খুলল। সিমলার রাত ঠান্ডা ছিল, কিন্তু আরামদায়ক। সে জানত ঝড় সামনেই আছে, কিন্তু সে তার মেয়ে এবং পূজাকে বাঁচাতে সেই ঝড়ে পা রাখতে প্রস্তুত ছিল। বৃষ্টি দুপুর থেকেই শুরু হয়েছিল। সিমলার বৃষ্টির ফোঁটা সবসময় নরম হয়, যা হৃদয়ের গভীরে মিশে যায়। ভিলার পরিবেশ কিছুটা ভারী হয়ে উঠেছিল। অর্জুন জানলার রেলিং ধরে দাঁড়িয়েছিল। উকিলের থেকে নতুন মেসেজ এলো, আদালত পরের সপ্তাহে দিব্যার পরিবারের আবেদন গ্রহণ করবে। তারা আপনার বাড়ির পরিবেশ তদন্ত করতে চায়। অর্জুন ফোন পকেটে রাখল। এখন এটি আর নিছক গুজব নয়, একটি আইনি লড়াই। পূজা তার জন্য এক কাপ গরম আদা চা নিয়ে এলো। ধন্যবাদ, অর্জুন বলল। পূজা ধীর গলায় বলল, আপনি কদিন ধরে খুব ক্লান্ত লাগছে, ঠিক করে ঘুমোতে পারছেন না মনে হয়। অর্জুন তার দিকে তাকাল। পূজার মধ্যে এমন কিছু ছিল যা অর্জুনকে বারবার তার দিকে তাকাতে বাধ্য করত। তুমি কি মনে করো আমি ঠিক করছি? আমি ঠিক ভুলের বিচার করতে জানি না, কিন্তু আমি দেখছি আপনি একজন বাবা যে নিজের মেয়েকে খুব ভালোবাসে, আর দিয়াকে খুশি লাগতে এটাই যথেষ্ট। আর তুমি কি খুশি? পূজা কিছুটা চমকে গেল। তাকে কেউ কোনোদিন এভাবে জিজ্ঞেস করেনি। সে কেবল ত্যাগ করতে জানত। আমি জানি না,
কিন্তু যদি আমি ওই বাচ্চাটির সাথে থাকি তবে আমি একা অনুভব করি না। তাদের মধ্যে দূরত্ব যেন মুহূর্তের জন্য মুছে গেল। কিন্তু সেই মুহূর্তেই গেটের বেল বেজে উঠল। অর্জুন বাইরে গেল এবং দেখল বিক্রম ও সুনিতা এক অপরিচিত মহিলার সাথে দাঁড়িয়ে আছে। ইনি শ্রীমতী এনগোক, শহরের শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক। দিব্যার পরিবারের থেকে অভিযোগ পাওয়ার পর তিনি তদন্ত করতে এসেছেন। তদন্ত নিঃশব্দে হল। শ্রীমতী এনগোক পুরো বাড়ি ঘুরলেন, দিয়ার পড়াশোনা, খাবার এবং রুটিন সম্পর্কে সবকিছু দেখলেন। তিনি অবাক হলেন, কারণ অভিযোগের ঠিক উল্টো পরিবেশ তিনি দেখলেন। সবকিছু ছিল গোছানো এবং সুন্দর। তিনি দিয়ার সাথে একা কথা বলতে চাইলেন। তিনি দিয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখানে খুশি? দিয়া জবাব দিল, হ্যাঁ। তোমাকে কেউ মারে? না। তুমি তোমার পাপা আর পূজা দিদির সাথে সুরক্ষিত বোধ করো? দিয়া পূজার দিকে তাকালো এবং বলল, আমি এখানে ভালোবাসা অনুভব করি। এই একটি সাধারণ কথা শ্রীমতী এনগোকের মন জয় করে নিল। ফিরে এসে তিনি বললেন, বাচ্চাটির কোনো ক্ষতি হচ্ছে এমন কোনো প্রমাণ আমি পাইনি, বরং এটি একটি সুন্দর পরিবেশ। আমি রিপোর্টে এটাই লিখব। সুনিতার রেগে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রীমতী এনগোক চলে যাওয়ার পর অর্জুন পূজার কাছে এলো। আমাকে মাফ করে দাও যে তোমাকে এইসবের মধ্যে পড়তে হলো। তুমি যদি চলে যেতে চাও তবে আমি তোমাকে দোষ দেব না। পূজা বলল, আমি একবার ভয় পেয়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম আমি চলে গেলে দিয়ার হাত কে ধরবে, ওর রূপকথার গল্প কে শুনবে। এই জায়গাটি এখন আমার জীবনের অংশ হয়ে গেছে। অর্জুন ধীরে পূজার কাঁধে হাত রাখল। তুমি বাইরের লোক নও। পূজা তাকালো, তাহলে আমি কে? অর্জুন উত্তর দিল না, কিন্তু তার চোখ সব বলে দিল। পরদিন সকালে অর্জুন পূজার কাছে তার অতীত সম্পর্কে জানতে চাইল। পূজা তার জীবনের কষ্টের কথা বলতে শুরু করল। তার বাবা মদ্যপ ছিলেন, মা দিনমজুর ছিলেন। ছোটবেলায় দারিদ্র্য আর যন্ত্রণার মধ্যে সে বড় হয়েছে। 17 বছর বয়সে সে বাড়ি থেকে পালিয়ে সিমলায় চলে আসে। সে তার হাতের এক দীর্ঘ ক্ষতচিহ্ন অর্জুনকে দেখাল। মাঝে মাঝে মনে হতো আমি বাঁচব না, কিন্তু আমি সবসময় নিজেকে বলতাম আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। অর্জুন পূজার মনের গভীরতা অনুভব করল। দুপুরে অর্জুন অফিসে থাকাকালীন রবি নামে এক ব্যক্তি তার সাথে দেখা করতে এলো। রবি পূজার পুরনো পরিচিত ছিল। সে অর্জুনকে বলল, পূজা যতটা বলেছে তার চেয়েও অনেক বেশি কষ্ট ও সহ্য করেছে। একসময় নিজের সম্মান বাঁচাতে ও নিজের হাতে নিজে ছুরি চালিয়েছিল। ও পাথর চাপা ঘাসের মতো লড়াই করে বেঁচে আছে। রবি একটি পুরনো লকেট বের করে দিল, যা পূজা তাকে রাখতে দিয়েছিল। রবি বলল, ও বলেছিল যেদিনও এমন কাউকে খুঁজে পাবে যে ওকে সত্যি ভালোবাসবে, সেদিন যেন এই লকেট তাকে দেওয়া হয়। আমার মনে হয় আপনিই সেই মানুষ। অর্জুন সেই লকেটটি নিয়ে বাড়ি এলো। সে পূজা আর দিয়াকে একসাথে হাসতে দেখল। সে পূজাকে নিয়ে বাগানে হাঁটতে বেরোল। অর্জুন সেই লকেটটি পূজাকে দেখালো এবং বলল যে সে রবির সাথে দেখা করেছে। পূজা অবাক হয়ে গেল। অর্জুন বলল, পূজা, তুমি অনেক সহ্য করেছ। আমি সম্মান করি তোমার লড়াইকে। আর আমি চাই তুমি এখন আর আমার পেছনে নয়, বরং আমার পাশে হাত ধরে চলো। পূজা উজ্জ্বল চোখে তাকালো। আপনি জানেন মানুষ আমার মতো মেয়ের ব্যাপারে কি বলবে? আমি কারও পরোয়া করি না। আমার মেয়ে তোমার ওপর বিশ্বাস করে এবং আমিও করি। পূজা ধীরে ধীরে মাথা নাড়ল। সে যেন এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করল। অর্জুন তার হাত শক্ত করে ধরল। জীবনে প্রথমবারের মতো তারা সামনের পথটি স্পষ্ট দেখতে পেল, যেখানে কোনো অন্ধকার ছিল না, ছিল কেবল এক শান্ত আলোর ছটা। সিমলার সকাল কি আজ এক নতুন শুরুর বার্তা নিয়ে এলো। ঠান্ডা হাওয়ার ঝাপটা চলছিল, যেন কোনো ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। ভিলার ভেতরে অনবরত বেজে চলা ফোনের ঘণ্টি শান্ত পরিবেশকে দমবন্ধ করে তুলেছিল। অর্জুন যেই নিজের কফির কাপ নিচে রাখল, অমনি তার ব্যক্তিগত সহকারী শালিনী হাতে আইপ্যাড নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মুখে ভেতরে এলো। শালিনী বলল, অর্জুন স্যার, একটা সমস্যা আছে। সোশ্যাল মিডিয়ায় আপনার আর পূজার ব্যাপারে খবরে ভরে গেছে। অর্জুন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি খবর? শালিনী আইপ্যাডটি এগিয়ে দিল। স্ক্রিনে চাঞ্চল্যকর শিরোনামে অনেকগুলো নিবন্ধ ছিল। কোটিপতি অর্জুন খান্না এবং তার পরিচারিকার কোটি টাকার ভিলার আড়ালে এক সন্দেহজনক সম্পর্ক। ব্যবসায়ী এবং পরিচারিকার মধ্যে ঘনিষ্ঠ ছবি ফাঁস, যার আগে থেকেই পালানোর রেকর্ড আছে। আসল মেয়েকে এক অযোগ্য মানুষের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়েছে। অর্জুন কয়েকটা লাইন পড়ল। উকিলরা কি বলছেন তা জানতে চাইল। তার চোখ ধীরে ধীরে শীতল হয়ে গেল। সে কমেন্ট সেকশনে স্ক্রল করল। সেখানে কোনো দয়া ছাড়াই বিষাক্ত সব শব্দ দেখা যাচ্ছিল। কেউ লিখেছে, বেচারি বাচ্চাটা এমন পরিবেশে বড় হচ্ছে। কেউ লিখেছে, ভাবিনি অর্জুন খান্নার মতো লোক নিজের মেয়ের জন্য এত নিচু পছন্দ করবে। কেউ আবার মানি লন্ডারিংয়ে সন্দেহও করছিল।
অর্জুন নিজের চোয়াল শক্ত করে চেপে ধরল এবং জিজ্ঞেস করল, এই খবর কে ছড়িয়েছে? শালিনী দ্রুত জবাব দিল, আমরা তদন্ত করেছি। সূত্র একটি ট্যাবলয়েড নিউজ সাইট থেকে শুরু হয়েছে, কিন্তু খবরটা দ্রুত ছড়িয়েছে কারণ এতে ছবি ছিল। সেই ছবি যাতে আপনি গত সপ্তাহে পার্কে পূজার হাত ধরেছিলেন। এতে পূজার দিয়াকে জড়িয়ে ধরার ছবিও আছে। ছবিগুলো একদম পরিষ্কার, মনে হচ্ছে অনেক দিন ধরে পিছু নেওয়া হচ্ছিল। অর্জুন মাথা নাড়ল, তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে জানত এর পেছনে কে হতে পারে। একমাত্র পরিবারের কোনো সদস্যই এত নিষ্ঠুর হতে পারে যে একটা শিশুকেও এর মধ্যে টেনে আনবে। অর্জুন বলল, একটা প্রেস কনফারেন্সের প্রস্তুতি নাও, আজ দুপুরেই। শালিনী অবাক হয়ে বলল, আপনি নিশ্চিত? সবাই পরামর্শ দিচ্ছে যে এই ঢেউ কেটে যাওয়া পর্যন্ত চুপ থাকা উচিত। অর্জুন কড়া গলায় বলল, না, আমি ওদের এটা বলতে দেব না যে আমার মেয়ে একজন অযোগ্য মানুষের সাথে থাকে, আর আমি পূজাকে সেই লোকদের দ্বারা অপমানিত হতে দেব না যারা তাকে জানেই না। এইদিকে ভিলার দ্বিতীয় তলায় পূজা একটা চেয়ারে চুপচাপ বসেছিল। তার হাতে ফোন কাঁপছিল। স্ক্রিনে তার আর দিয়ার ছবিওয়ালা সেই নিবন্ধটা ছিল। এমন একটা ছবি যেটা সে জানতই না যে কে তুলেছে এবং কেন এটা এত বিদ্বেষপূর্ণ। ঘরের দরজা খুলল আর দিয়া দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। দিয়া বলল, পূজাদিকে, আমার বন্ধুরা বলছে ইন্টারনেটে আপনার নামে খুব খারাপ কথা বলা হচ্ছে। আপনি কি দুঃখী? পূজা জানত না কি জবাব দেবে। সে বাচ্চাটার চুলে হাত বুলিয়ে হাসার চেষ্টা করল এবং বলল, কোনো ব্যাপার না মা, আসলে লোকগুলো এখনও সব ঠিক করে বুঝতে পারছে না। দিয়া বলল, পাপা বলছেন যে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। এই সাধারণ বাক্যটি পূজার হৃদয় নিংড়ে দিল। সে নিজে ভুল বোঝার ভয় পাচ্ছিল না, সে শুধু এই ভয়ে ছিল যে অর্জুন আর দিয়া যেন তার কারণে কষ্ট না পায়। শহরের একটি কেন্দ্রীয় হোটেলে প্রেস কনফারেন্স হল, যেখানে মিডিয়ার ভিড় জমেছিল। অর্জুন মঞ্চে উঠল। তার পাশে তার ব্যক্তিগত উকিল ছিল। সে সচরাচর যেমন স্যুট পরে তেমনটা পরেনি, শুধু একটা সাদা শার্ট পরেছিল যার হাতা গোটানো ছিল। তার মুখ দৃঢ় ছিল। সে শুরু করল, আমি সংক্ষেপে আমার কথা বলতে চাই। আমি অর্জুন খান্না, আমি নিখুঁত নই, কিন্তু আমি একজন বাবা যে নিজের মেয়েকে ভালোবাসে এবং এমন একজন মানুষ যার এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আছে যে আমি কি করছি। একজন সাংবাদিক হাত তুলে জিজ্ঞেস করল, আপনি কি আপনার বাড়ির পরিচারিকা পূজা শর্মার সাথে আপনার সম্পর্কের কথা নিশ্চিত করছেন? অর্জুন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, শুধু নিশ্চিতই করছি না, আমি এটার জন্য গর্বিত। পূজা শুধু আমার মেয়ের যত্নই নেয় না, সে সেই বাড়িতে প্রাণ ফিরিয়ে এনেছে যা একসময় খালি ছিল। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। অন্য একজন সাংবাদিক জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় না নিজের মেয়েকে একজন অশিক্ষিত মানুষের হাতে সঁপে দেওয়া ঝুঁকিপূর্ণ? অর্জুন ফ্যাকাশে হাসি হেসে বলল, ডিগ্রি আপনাকে তত্ত্ব শেখাতে পারে, কিন্তু কেবল একটা হৃদয় শিশুকে ভালোবাসতে শেখাতে পারে। দিয়া তার মাকে হারিয়েছিল, কিন্তু পূজা আসার পর থেকে বাচ্চাটা বেশি হাসে, ভালো ঘুমায় এবং তাকে পরিবার বলে জানে। সে নিচে নেমে এসে টেবিলে একটা ফাইল রাখল এবং বলল, এটা গত 2 বছরে দিয়ার স্বাস্থ্য, স্কুল এবং মনোবিজ্ঞানীদের মূল্যায়নের পুরো ফাইল। সবকিছু থেকে বোঝা যায় যে বাচ্চাটার বিকাশ পুরোপুরি স্বাভাবিক এবং যে ব্যক্তি সরাসরি তার সাথে ছিল সে অন্য কেউ নয় বরং পূজা। নিচে বসে থাকা কিছু সাংবাদিক মাথা নাড়তে লাগল। অর্জুন বলল, আমি জানি সমাজ সমালোচনা করবে, কিন্তু আমি জনগণকে খুশি করার জন্য বাঁচি না। আমি সেই লোকদের জন্য বাঁচি যাদের আমি ভালোবাসি, এবং পূজা সম্মানের যোগ্য। প্রেস কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়ায় আবার ঢেউ উঠল, কিন্তু এবার উল্টো দিকে। অর্জুনের ভাষণের ক্লিপ যখন একজন পুরুষ তার মহিলার জন্য পাশে দাঁড়ায় শিরোনামে দ্রুত শেয়ার হতে লাগল। মন্তব্যগুলো পাল্টাতে শুরু করল। সবাই বলতে লাগল, খুব ভালো বলেছেন, পূজার মতো মানুষ সম্মানের যোগ্য। পরিচারিকা হয়েও তিনি অনেক শিক্ষিত মায়েদের চেয়ে ভালো বাচ্চা মানুষ করেন। সেই সন্ধ্যায় পূজা জানলার পাশে চুপচাপ বসে কাঁদছিল। অর্জুন একটা খবরের কাগজ নিয়ে এলো, যার শিরোনাম ছিল, পূজা, অন্ধকারে সুখের বীজ বোনা এক নিবৃতচারী নারী। পূজা বলল, আমার এখনও এত লোকের নজরে আসার অভ্যাস নেই। অর্জুন বলল, তাহলে আমাকে সামনে দাঁড়াতে দাও, তোমাকে শুধু আমার সাথে থাকতে হবে। পূজা তাকে অনেকক্ষণ দেখল এবং বলল, আপনি কি নিশ্চিত? কারণ যদি ঝড় আবার আসে তবে আমি চাই না আপনার আর দিয়ার কোনো ক্ষতি হোক। অর্জুন বলল, আমি আমার অর্ধেক জীবন শুধু যুক্তির উপর ভিত্তি করে কাটিয়েছি, এবার আমি আমার হৃদয়কে বেছে নিতে চাই। পূজা চোখের জলে হ্যাঁ বলল। অর্জুন তার হাত ধরে ধীরে চাপ দিল। বাইরে ঝড় তখনও ছিল, কিন্তু এই ঘরের ভেতরে প্রথমবারের মতো তারা একসাথে ঝড়ের মধ্যে দাঁড়িয়েছিল, ভেসে যাওয়ার ভয় ছাড়াই। ভিলার পরিবেশে আজ সকালে এক অদ্ভুত শান্তি ছিল। প্রেস কনফারেন্সে সেই ভয়ঙ্কর মিডিয়া ঝড়ের পর গত কয়েকটা দিন শান্তিতে কেটেছিল, কিন্তু অর্জুনের কাছে এই নীরবতা তাকে আশ্বস্ত করছিল না।
সে বসার ঘরে এসে দেখল পূজা মনোযোগ দিয়ে দিয়ার চুল বেঁধে দিচ্ছে। দুজনেই হাসি মুখে কথা বলছিল। জানলা দিয়ে রোদ আসছিল, যা দৃষ্টিটিকে এত উষ্ণ করে তুলেছিল যে অর্জুনের মন ভরে গেল। সে কিছু সময় দেখল এবং তারপর ফিরে গেল। সে জানত এই মুহূর্তগুলো খুব দামি। শালিনীর ফোন এলো, যা পরিবেশকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দিল। শালিনী জানাল, অর্জুন স্যার, একটা গুরুতর সমস্যা আছে। ল অফিসে একটা বেনামি অভিযোগ এসেছে, যার সাথে একটা অপরাধমূলক রেকর্ডের কপি আছে। তাতে পরিষ্কারভাবে পূজার নাম লেখা আছে যে 10 বছরেরও বেশি সময় আগে জালিয়াতি আর কিশোর সংশোধন কেন্দ্র থেকে পালানোর দায়ে অভিযুক্ত হয়েছিল। অর্জুন স্তব্ধ হয়ে গেল। সে বলল, রেকর্ডটা কি আসল? শালিনী বলল, বলা মুশকিল। সই আর সিলমোহর সব আসলের মতোই লাগছে। অর্জুন নির্দেশ দিল, এর পেছনের লোকটিকে খুঁজে বের করতে। শালিনী বলল, আমার মনে হয় আপনার বড় ভাইয়ের সাথে কথা বলা উচিত। সেই সন্ধ্যায় অর্জুন তার বড় ভাই বিক্রমের ভিলাতে গেল। বিক্রম তাকে দেখে ফ্যাকাশে হাসি হেসে বলল, এলে তবে? ভেবেছিলাম তুমি তোমার পরিচারিকাকে মিডিয়ার সামনে বাঁচাতে ব্যস্ত থাকবে। অর্জুন জিজ্ঞেস করল, তুমি কি ওই রেকর্ডের সাথে যুক্ত? বিক্রম হাসল। অর্জুন বলল, একমাত্র পরিবারের লোকই জানে পূজা কবে এসেছে। আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতলব তোমারই আছে। বিক্রমের হাসি ম্লান হয়ে গেল। অর্জুন বলল, আমি নিজের হৃদয়ের প্রতি সৎভাবে বাঁচছি। তোমার মতো নই যে মুখোশ আর টাকা নিয়ে বাঁচে। বিক্রম বলল, দেখা যাবে সত্য সামনে এলে সেই ভালোবাসা টিকে থাকে কিনা। সেই সন্ধ্যায় পূজা পেছনের বাগানে একা বসেছিল। তার মনে হচ্ছিল পরিবেশ বদলে গেছে। ফোন ভাইব্রেট হল। একটা অজ্ঞাত নম্বর থেকে মেসেজ এলো। জানতে চাও অর্জুন কি জানতে পেরেছে? ওর অফিসের ড্রয়ার দেখো। পূজা লাইব্রেরিতে গিয়ে ড্রয়ার থেকে একটা ফাইল বের করল। তাতে তার 17 বছর বয়সের জালিয়াতি আর সংশোধন কেন্দ্র থেকে পালানোর অপরাধের কথা লেখা ছিল। পূজা মেঝেতে বসে কাঁদতে লাগল, কারণ এই রেকর্ডটি সেই মানুষের হাতে ছিল যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। যখন অর্জুন বাড়ি ফিরল, পূজা ফাইলটি নিয়ে তার সামনে দাঁড়াল। অর্জুন বলল, আমি রেকর্ডের তদন্ত করেছি। এতে জালিয়াতির চিহ্ন আছে। যে বছর তোমাকে পালানো বলা হয়েছে সেই বছর তুমি হাসপাতালে ছিলে। কেউ ইচ্ছে করে তোমার অতীতের একটা ছোট্ট অংশ নিয়ে পুরো গল্পটা বানিয়েছে। অর্জুন তার হাত ধরল এবং বলল, আমি এটা কে করেছে তা খুঁজে বের করব। আমি কাউকে তোমাকে আর ছুঁতে দেব না। পূজা তার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। 1 সপ্তাহ পর বিক্রমের বাড়ির এক পরিচারকে অডিও রেকর্ডিং ফাঁস হল, যেখানে সে জাল রেকর্ড বানানোর নির্দেশ দিচ্ছিল। বিক্রমের সম্মান এক রাতেই ধুলোয় মিশে গেল। অর্জুন কেবল একটা বাক্যই বলল, যে কেউ অন্যের ভবিষ্যৎ নষ্ট করার জন্য অতীতকে ব্যবহার করে সে আসলে নিজের প্রতি সৎভাবে বাঁচার সাহস পায় না। অর্জুন পূজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ঝড় কেটে গেছে। যতক্ষণ তুমি আর দিয়া আমার সাথে আছো আমি কোনো কিছুতেই ভয় পাব না। পূজা চোখের জলে হাসল। এক শীতের সকালে সিমলার ভিলাতে বিয়ের তোড়জোড় শুরু হল। পূজা সাদা শাড়ি পরে দর্পণের সামনে দাঁড়িয়েছিল। অর্জুনের লেখা একটি কার্ড সেখানে ছিল, আজ আমি শুধু একজন স্ত্রীকে বিয়ে করছি না, জীবনের শান্তির সাথেও ঘর বাঁধছি। বাইরে দিয়া ফ্রক পরে গান গেয়ে ফুল ছড়াচ্ছিল। অর্জুনের মা শ্রীমতী মায়া হাসি মুখে দাঁড়িয়েছিলেন। তিনি পূজা আসার শুরুতে প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরে দেখলেন কিভাবে পূজা দিয়া আর অর্জুনের হৃদয়কে ভালো করে তুলেছে। বিয়ের অনুষ্ঠানটি ছোট আর ছিমছাম ছিল। অর্জুন আর পূজা একে অপরের হাত শক্ত করে ধরল। দিয়া দৌড়ে এসে পূজাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, মামা। এই ডাকটি সবাইকে চমকে দিল। পূজা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এবং বলল, মা এখানেই আছে দিয়া। বিয়ের পর অর্জুন কোম্পানির দায়িত্ব বোর্ডকে সঁপে দিয়ে নিজে শুধু স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসাবে রইল। পূজা ভিলার কাছেই দুস্থ শিশুদের জন্য একটি ছোট স্কুল শুরু করল। দিয়া একদিন একটা ছবি এঁকে আনল, যেখানে নীল আকাশ আর ফুলের মাঝে তারা 3 জন দাঁড়িয়ে আছে। তাতে লেখা ছিল, পরিবার মানে সেই জায়গা যেখানে পাপা, মা, পূজা আর আমি আছি, যেখানে হৃদয়কে বিচার করা হয় না। 1 বছর পর এক শান্ত সন্ধ্যায় পূজা জানলার পাশে বসেছিল। তার হাতে একটা প্রেগন্যান্সি টেস্ট রিপোর্ট ছিল, যাতে 2টো লাল দাগ ছিল। অর্জুন ভেতরে এসে তাকে জড়িয়ে ধরল। পূজা জানালো সে আবার মা হতে চলেছে। অর্জুন খুশিতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা ঝড়ের মধ্য দিয়ে পেরিয়ে এসে নিজেদের ফিরে পেয়েছিল। এই গল্পটি শোনার জন্য ধন্যবাদ। আমাদের জানাবেন আপনি এই গল্পটি কোথা থেকে শুনছেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। নমস্তে বন্ধুরা। আপনাদের কাছেও যদি এমন কোনো গল্প থাকে তবে আমাদের সাথে শেয়ার করবেন।
আপনাদের গল্প শুনতে আমাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।